সাবের, আসাদ ও নারায়ণ গ্রেপ্তার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে থেমে নেই গুজব ষড়যন্ত্র, ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। অনিশ্চিত ডিগবাজি ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ, অঢেল সম্পদ অর্জনের নিরপেক্ষ তদন্ত দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মামলা রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সাবের হোসেন চৌধুরী বেশ কয়েকবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সরকারের ২ বারের মন্ত্রী। সবশেষ দায়িত্ব নেন পরিবেশ মন্ত্রণালয়ের। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর খিলগাঁওয়ে প্রায় ৯ বছর আগে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরুজ্জামান জনি। সেপ্টেম্বরে তার বাবা বাদী হয়ে সাবের হোসেন সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে রোববার দুপুরে রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করে র্যাব। ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে রোববার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে আটক করে বিজিবি। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। মন্ত্রিপরিষদ সচিব সহ শেখ হাসিনা সরকারের সাবেক ৭ শীর্ষস্থানীয় সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনকে সাবেক বলা হলেও তিনি বর্তমান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া মামলায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও আহমেদ কায়কাউস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী ও ফয়েজ আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার আনিসুর রহমানকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে মেহেদী হাসান নামের একজনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক এই ৭ সচিব সহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে থেমে নেই গুজব ও ষড়যন্ত্র। ভারতীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে গুজব। বাংলাদেশে দুর্গাপূজা ঘিরে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আরও বেড়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা করতে দেবে না, ফতোয়া জারি হয়েছে, চাঁদা চাওয়া হচ্ছে, এ ধরনের ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার করছে ভারতীয় মাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতেই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। রিপোর্ট দুলি মল্লিকের। বাংলাদেশে নাকি দুর্গাপুজো করতে দেবে না, বাংলাদেশে মন্দিরে ফতোয়া জারি হচ্ছে, দুর্গাপুজো করতে গেলে টাকা নেওয়া হবে। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে এ ধরনের মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। মূর্তি ভাঙচুরের শুভ সূচনা হয়েছে এই বছরে। হিন্দুদের দুর্গাপূজা করা তো দূর, পুজো করবার জন্য নিরাপদে দেবী প্রতিমা বানানোটাই আজ অসম্ভব হয়ে পড়েছে। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমের এসব খবর দেখলে মনে হয় ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গাপুজো হবে, কিন্তু কিছু শর্ত চাপানো হয়েছে। কি সেই শর্ত? শর্ত বলবেন নাকি ফতোয়া বলবেন এটাকে?
ভারতীয় বিভিন্ন ইউটিউব অ্যাকাউন্ট থেকে ছড়ানো এসব ভিডিওর থাম্বনেইল ও টাইটেলের ছবি লেখা আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট, যদিও ভিডিওর ভেতরে নেই কোনো বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য। দুর্গাপুজো করার অনুমতির জন্য ৫ লাখ টাকা আদায় করা হচ্ছে। এসব ভিডিও থেকে বার্তা দেওয়া হচ্ছে ডক্টর ইউনূস সরকারের অধীনে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। সত্যতা যাচাই না করেই খোদ দেশটির পররাষ্ট্র দপ্তরও এই বার্তার পক্ষে অবস্থান নিয়েছে। Cooperation in that format is not moving forward. তবে বাস্তব চিত্র কি? আমরা জাঁকজমকভাবে বিগত দিনের ন্যায় এবারও করছি। আমাদের কোনো ভয়ভীত বা কোনো রকম কিছুই নাই আমাদের এখানে। আমাদের হিন্দু সম্প্রদায়ের পরে কোনো আক্রমণ বা কোনো সমস্যা হয়নি। এই বছরও আমরা মনে করি যে সেইভাবে আমরা এটা পালন করব। এইদিকে আমাদের পরিবেশও বেশ ভালোই। দুদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করা ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে ভারতীয় মাধ্যমগুলো, বলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি আহমেদ আলী কাশিমি। দেশের রাজনৈতিক পরিবেশকে তারা ঘোলাটে করার একটা ষড়যন্ত্র এটা আমরা মনে করি। দুই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগার একটা প্রয়াস তারা করে। এ ব্যাপারে ভারতীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদের বিরুদ্ধে যদি কোনো গণমাধ্যম প্রচার করে, ওই দেশের হাই কমিশনার যে আছে তাদেরকে ডেকে এগুলোর প্রতিবাদ জানানো আমরা প্রয়োজন মনে করি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশের গণমাধ্যমকে সত্য খবর তুলে ধরার আহ্বান জানান। যা ঘটে সত্যিটা আপনারা প্রকাশ করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে। ময়ূক সংখ্যালঘু সংখ্যাগুরু তাদের শত্রু নয়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, এর ফলে সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর আগে সকালে সেনা সদর দপ্তরে পৌঁছালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলী সম্পন্ন কর্মকর্তারা পদোন্নতির দাবিদার। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পদোন্নতি নিশ্চিত করারও নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতি আর ক্ষমতার লোভে হারিয়ে গেছে স্বঘোষিত হ্যাটমওয়ালা রাজনীতিবিদ ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ। বিএনপি থেকে ডিগবাজি দিয়ে 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়ে হারিয়েছেন একুল ওকুল দুকুলি। বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়ে গড়ে তুলেছিলেন অবৈধ সম্পদের পাহাড়। হামলা, মামলা, নির্যাতন চালিয়েছেন নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের উপরও। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যারিস্টার শাহজাহান ওমর মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বীরুত্তম খেতাব পেলেও দেশ এবং মানুষের সঙ্গে করেছেন প্রতারণা। সমাজের জন্য রাজনীতি না করে ব্যক্তি স্বার্থে হয়ে ওঠেন প্রতাপশালী রাজনীতিবিদ। বিএনপির রাজনীতি করে হয়েছেন এমপি থেকে মন্ত্রী। নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠি জুড়ে ছিলেন দলের একক নীতি নির্ধারক। সেই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বনে যান নৌকার মাঝি। সবশেষে প্রহসনের নির্বাচনে আবারও প্রবেশ করেন বিতর্কিত সংসদে। সেই দোর্দণ্ড প্রতাপশালী ক্ষমতার লোভে ছিটকে পড়েছেন রাজনীতির মাঠ থেকে আস্থা করে। বিএনপির কেন্দ্রীয় নেতা হয়েও দলের মধ্যে বিভেদ তৈরি করে তৃণমূলের নেতাকর্মীদের ওপর চালিয়েছেন নির্যাতন। শাহজাহান ওমরের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চান একসময়ে তারই রাজনৈতিক কর্মীরা। আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতে 13 বছরের সাজার রায় কার্যকরের দাবিও তাদের। আওয়ামী লীগ নির্বাচন করতে সেটা বিশ্বাসঘাতক, সেটা মুনাফেক, সাংগঠনিকভাবে সে কোনো ভিত্তি তৈরি করতে পারে না। তার যে টেন্ডারবাজি, দান্দাবাজি, লুটপাট এইভাবে করে অর্ডার টাকার মালিক হয়েছে। স্বৈরাচারের দোষরের আমরা বিচার চাই। এই দোষরের উপযুক্ত বিচার হওয়া দরকার। ঝালকাঠির প্রতিটা মানুষ তার বিচার চাই। শুধু ঝালকাঠিবাসীর কাছেই নয়, সারা দেশের মানুষের কাছেও এখন এক ঘৃণ্য নাম শাহজাহান ওমর। উনি দলের দুঃসময় নেতা কর্মীদেরকে ফেলে রেখে নিজে আবার সুবিধা নেওয়ার জন্য
দলের সাথে মির্জাপুরি বিশ্বাসঘাতকতা করে উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। উনি এখন আবার আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিতে যোগ দেবেন, এটা তার দিবা স্বপ্ন। 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিতর্কিত এই রাজনীতিবিদ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাংবাদিক মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চিঠিতে মুন্নি সাহা এবং তার প্রতিষ্ঠানের নামে কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাবের লেনদেনের তথ্য 7 অক্টোবরের মধ্যে BFIU-কে পাঠাতে হবে। এছাড়া হিসাব খোলার ফর্ম, টিপি, KYC প্রোফাইল ফর্ম সহ হালনাগাদ লেনদেন বিবরণী ও অন্যান্য দলিলাদির তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ নেতা, পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে 7 সাংবাদিককে আসামি করা হয়। এজাহারে মুন্নি সাহার নামও রয়েছে। নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ 24 জনের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। এদিকে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থ পাচার অনুসন্ধানের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। রোববার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে যান ব্রিটিশ হাইকমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল। অর্থ পাচার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দাতা সংস্থা থেকে বা আমাদের যারা বিভিন্ন সংস্থায় ইউকে ডেলিগেশন তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা কামনা করি। শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতি নিয়ে দায়ের হওয়া মামলার তথ্যও জানান দুদক পরিচালক। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। ডিসি নিয়োগে দুর্নীতি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে এক আইনজীবী অভিযোগ করেছেন বলেও জানান তিনি। অপরাধটি সংঘটিত হয়েছে এই বিষয়ে বিস্তারিত FIR রয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবের, আসাদ ও নারায়ণ গ্রেপ্তার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে থেমে নেই গুজব ষড়যন্ত্র, ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। অনিশ্চিত ডিগবাজি ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ, অঢেল সম্পদ অর্জনের নিরপেক্ষ তদন্ত দাবি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।